হাওয়ায় এখন সানাই উলুধ্বনি আর শাঁখের আওয়াজ। বহু ছেলে মেয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এটি সেরকমই দুটি ছেলে মেয়ের গল্প, পূর্ণতার নয়, তবে পূর্ণতার পথে এগিয়ে যাওয়ার রাস্তার গল্প, এবং দুটি ভিন্ন মানুষ হয়েও নিজের ব্যক্তিত্ব বজায় রেখে একসাথে হেঁটে যাওয়ার ইচ্ছে রাখার গল্প। এটি এক অসম্পূর্ণ দম্পতির সম্পূর্ণতা খুঁজে পাওয়ার গল্প। আমরা নবনীতার থেকে আজকে জানতে চাইব যে নবনীতা প্রথম জবে প্রেম অনুভূতিটা জানতে পেরেছিল যেদিন, সেদিনই তো বুঝতে পারেনি। যেদিনও বুঝতে পারলো সেদিন থেকে আজকে এই দিনে দাঁড়িয়ে প্রেম অনুভূতিটাকে নবনীতা কিভাবে দেখে। মানে প্রথমে কেমন দেখতাম অ্যান্ড এখন কেমন দেখি সেটার আর কি পার্থক্য। প্রেমকে প্রথম হিসাবে জানার যে অনুভূতিটা ছিল, তখন প্রেম সম্পর্কে যে আইডিয়াগুলো ছিল সেই আইডিয়াগুলো, আর আজকে এই জায়গায় দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে প্রেম তোর কাছে কি? প্রথম যখন প্রেমে পড়ি তখন মানে প্রেম সম্বন্ধে যে ধারণাটা ছিল সেটা হচ্ছে যে একটা মানুষের অ্যাপিয়ারেন্স কেমন হবে, সে দেখতে কতটা ভালো, সে মানে পুরোটাই ছিল আর কি ফিজিক্যাল অ্যাট্রাকশনের ওপর। কিন্তু এখন 8 বছর পর দাঁড়িয়ে আমার মনে হয় মানুষের ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স সেটা ইম্পর্টেন্ট নয়, মানুষটা আরেকটা মানুষকে কিভাবে রাখছে, কিভাবে তার যত্ন নিচ্ছে, তার সঙ্গে মানে আমি কতটা কম্প্যাটিবল মেন্টালি, সেইগুলো বেশি ম্যাটার করে। তো মানে সেটা ডাইরেক্ট উত্তর আমি দিচ্ছি, একদম সরাসরি উত্তর। সেটা হলো যে কোনো জিনিস এক থাকে, এটা আমি বিশ্বাস করি। যথারীতি আমার ক্ষেত্রেও একই হয়েছে যে প্রথম দিকের প্রেম আর পরের দিকের প্রেমের একটা বিস্তর ফারাক আমি দেখেছি। প্রথম দিকের প্রেমটা আমার কাছে অনেকটা মানে ঝড়ের মতো ছিল, নতুন একটা উপলব্ধি, যে একটা উত্তেজনা যেটা হয় সাধারণ, নতুন রক্ত, নতুন কিছু জানছি যখন, যে সেটার যে এক্সাইটমেন্ট। কিন্তু পরের দিকে যে প্রেম ব্যাপারটা যখন এলো, বা বয়স যত বাড়লো, তত আমরা বুঝতে পারলাম যে প্রেম জিনিসটা অনেকটা ঝড় থেকে হাওয়ার মতো। মানে বিষয়টার মধ্যে একটা মানে মলিনতা আছে, একটা সে খুব অ্যাগ্রেসিভ নয়, সে স্মুথ একটা জিনিস। ফলে ওই প্রথম দিকে স্পর্ধা ছিল প্রেমের মধ্যে, পরের দিকে বিনয় এসেছে, যেটা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় আছে, যে তুমি গেছো স্পর্ধা গেছে বিনয় এসেছে। তো আমার কাছে প্রেমটা তাই, প্রেমটার মানে অনেকটা বদলেছে, ভালোবাসার মানে অনেকটা বদলেছে। প্রেমের থেকে ভালোবাসায় শিফট করে গেছে, যেটা মনে হয় আমার কাছে যে একটা খুব ছোট সার্কেল, তার মধ্যে একটা বড় সার্কেল। সেইটা হলো আমার কাছে ভালোবাসার প্রেম দুটো একটা জায়গায় গিয়ে ঘেটে গেছে। হ্যাঁ, এই ঘেটে যাওয়া জিনিসটা আমরা জানতে চাইছি, যে এই ঘেটে যাওয়া জিনিসটা কেমন। এবং আমরা একদম এটা ভালোবাসা তো হ্যাঁ ঠিক আছে, বুঝলাম যে প্রেম থেকে ভালোবাসায় শিফট করা, কিন্তু আমি নরনারীর ভালোবাসাই জানতে চাইছি। সেই ভালোবাসার এক্সপেক্টেশন, সেটাকে যদি প্রেম হিসেবে আলাদা করে নাও করি, সেই ঘেটে যাওয়া জিনিসটা কেমন। তুই তো আগের পার্টটা বললি যে তখন ছিল, তুই তার বদলগুলোকে চিহ্নিত করলি, যে এই জায়গায় বদলগুলো ডিরেক্ট করেছে, ডিরেক্ট হয়ে কোন জায়গাটা এসেছে, আজকে জিনিসটা কোথায় দাঁড়িয়ে আছে, আজকের সংজ্ঞাটা কি? আজকের সংজ্ঞাটা এমন জায়গায় দাঁড়িয়েছে এসে যে প্রেমের একদম মানে একটা স্টেবিলিটি,
যেখানে আর ওই কোথাও ছোটাছুটি নেই, মানে এই করতে হবে সেই করতে হবে, তাকে নিয়ে ঘুরতে যেতে হবে, তাকে নিয়ে কোথাও একটা মানে কিছু একটা করতে হবে, যে জিনিসটা সেই জিনিসটা আর এখন আজকে দীর্ঘকাল একটা মানুষের সঙ্গে থাকার পর সেই জায়গাটা একটা একটা স্তব্ধতা এসে দাঁড়িয়েছে। সেই স্তব্ধতা খুব মিষ্টি, মানে যেখানে আমাদের কোনো তাড়া নেই, আমাদের একটা একটা খুব ভয়ঙ্কর রকম স্টেবিলিটি এসছে দুজনের মধ্যে, যেটা আমার মনে হয় যে খুব বেশি করে দরকার একে অপরের সঙ্গে থাকার জন্য। তো এখন যে সংজ্ঞাটা সেটা হলো যে আমাদের মধ্যে যদি কোনো একটা নিস্তব্ধ মুহূর্ত থাকে, সেটাও আমরা ঠিক পার করে চলে আসবো। নিস্তব্ধতার মধ্যেও একটা মেনে নেওয়া, একটা একে অপরকে যেরকমভাবেই হোক অ্যাকসেপ্ট করা, অ্যাকসেপ্টেন্স, এটাই এখন আমাদের কাছে সম্ভব, যে আমরা একে অপরকে অ্যাকসেপ্ট করেছি। প্রেমের প্রতি চাহিদাগুলো কীরকম বদলেছে? মানে সেই বয়সে যখন প্রেম প্রথম বুঝতে শিখলি, যখন আগে তুই বললি যে প্রেম নিয়ে এটা আমার আইডিয়া ছিল, তখন প্রেমের প্রতি কী চাহিদা ছিল, আর আজকে নতুন সংজ্ঞায় প্রেমের প্রতি কী চাহিদা? প্রথম যখন প্রেমে পড়ি তখন প্রেমে চাহিদা ছিল যে তার থেকে আমি শুধু অ্যাটেনশন নেব। মানে হয়তো যেটা সিনেমায় দেখায় যে মেয়েরা বেশি পাত্তা পায়, ছেলেদেরকে অত পাত্তা দেওয়া হয় না, সেটাই আমারও সেখান থেকে যা আর কি এক্সপেকটেশন ছিল, যে আমি প্রেম মানে আমাকেই পাত্তা দেওয়া হবে, আমিই শুধু নেব। কিন্তু এখন এসে দাঁড়িয়ে মনে হয় যে শুধু আমি একা নেব না, আমাকে দিতেও হবে। তো মানে দুদিক থেকেই আর কি জিনিসটা যাতে থাকে, সেইটা এখন চাহিদা, দুজন যাতে দুজনকে ভালো রাখে। প্রেম ব্যাপারটা যখন আমার মধ্যে আসে, তখন প্রেমের কাছে চাহিদা ছিল তাকে নিয়ে হারিয়ে যাওয়া, যে তাকে নিয়ে যেটা হয়, মানে হয়তো হয় হয়তো না হয় জানি না, আমার কাছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করতাম বিভিন্ন গানের সূত্রে, বিভিন্ন দর্শনের সূত্রে, সেটা হলো যে তাকে নিয়ে আমি কোথাও একটা হারিয়ে যাব, তাকে নিয়ে ভীষণভাবে একটা কীভাবে বলবো বিষয়টা, যে উন্মাদনা যাকে বলে, তাকে নিয়ে ভীষণ ভীষণ রকমভাবে একটা উন্মাদ হয়ে পড়ব। কিন্তু এখন যে চাহিদাগুলো, সে চাহিদাগুলো হলো সব থেকে বড় চাহিদা, সেটা হলো শান্তি। বয়স বাড়ছে, সময় মানে বয়সটা তো একটা মানে টাইম পার্সপেক্টিভ, সেখানে যত বয়স বাড়ছে তত মনে হচ্ছে শান্তির মতো বড় প্রিভিলেজ পৃথিবীতে হয়তো কিছু নেই। প্রেমের কাছে একটাই এখন চাহিদা, যে যেন যেন প্রকারানো, যে দুজনে হাতে শান্তিতে থাকতে পারে, এটাই চাই। আর আমি খুব একটা বেশি চাহিদা রাখিও না। এমনি সেই অর্থে বাস্তব চাহিদা তো অনেক কিছু থাকতে পারে, যে আমাদের সাংসারিক জীবনে এই নিয়ে আসো ওই নিয়ে আসো, এইগুলো তো যখন সংসার করবো তখন হয়তো বুঝতে পারবো। কিন্তু একদম বেসিক চাহিদা যেটা, সেটা হলো শান্তি, তার থেকে বেশি আর কিছু চাহিদা রাখি। এই যে নতুন প্রেমের সংজ্ঞা, এই প্রেমের সাথে সাথেই তো সম্পর্ক আসে। প্রেম আর সম্পর্ক হাত ধরাধরি করে চলে, সম্পর্কহীন প্রেমের খুব একটা স্বীকৃতি আমরা দিই না। তো সেখান থেকেই আজকে সম্পর্ক মানে কি? দুজন দুজনকে বোঝা, দুজন দুজনকে সাপোর্ট করা, দুজন সব কিছুই দুজনকে নিয়ে, এরকম না যে একজনই করে যাবে আরেকজন কিছু করবে না। দুজন দুজনকে নিয়ে মানে ভালো থাকা, ভালো রাখা, তার মধ্যে ঝগড়াঝাটি তো সব জায়গায় হয়, কিন্তু সেটা ছাড়াও সব কিছু দুজনে যাতে ম্যানেজ করে চলতে পারি, সেটা হচ্ছে আমার কাছে সম্পর্ক। বিয়েতে এখন মা বাবা আসছে, ফ্যামিলি ইনভলভমেন্ট হচ্ছে, তো মা বাবা সবাইকে নিয়ে চলা, দায়িত্ব নিয়ে আর কি সংসারটাকে সাজানো গোছানো, সমস্ত দায়িত্ব পালন করা,
আমার মা বাবা ওর মা বাবা দুজনের মা বাবার সঙ্গে যাতে ভালোভাবে সংসারটা করতে পারে। তো বিয়ে মানে দায়িত্ব প্লাস পুরো পরিবারকে নিয়ে চলা, যেটা প্রেম মানে শুধু দুজনে চলা ছিল। আমার কাছে মানে প্রেম যখন একটা সম্পর্কে পরিণত হচ্ছে, সেটার একটা খুব বড় অ্যাট্রিবিউট আমি বলতে পারি, সেটা হলো যে কমিটমেন্ট। এবার এই কমিটমেন্টটা আমরা দুজনে বিয়ে করতে যাচ্ছি, সেটা কখনোই বিয়েটা একটা কমিটমেন্ট হতে পারে না, আমি সেটা মনে করি। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দেখে, বিভিন্নভাবে বিয়েকে দেখে। বিয়ের সময় তারা মনে করে বিয়েটা পূর্ণতা, সেটা কোনোদিনই আমার মনে হয় না কোনোদিন বিয়ে পূর্ণতা হতে পারে। বিয়ে একটা জার্নি, তো একটা জার্নির মোড় হতে পারে, কিন্তু পূর্ণতাটা কখনোই বিয়ে নয়। আরেকটা ব্যাপার হলো যে আমার কাছে পূর্ণতার সংজ্ঞাটা অনেকটাই আলাদা, মানে ভিন্ন বিভিন্ন মানুষের থেকে। বিভিন্ন মানুষ মানে অনেকেই মনে করে যে পূর্ণতা মানে বিয়ে, কিন্তু আমার তা মনে হয় না। আমার কাছে পূর্ণতা মানে হলো নিজস্বতা বজায় রাখা, যে দুজন একসঙ্গে থাকলেও তাদের একটা নিজস্ব জীবন আছে, একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, সেটা যাতে না হারিয়ে যায়। আর আমার কাছে ওই বলছি না, বিয়ের তকমাটা একদমই ম্যাটার করে না। কারণ যদি বিয়েটাই পার্মানেন্ট হয়, যদি স্থায়ী হয়, তাহলে কোনো দিন ডিভোর্স হতোই না। তো আমার কাছে পূর্ণতার মানে হলো একটা মেন্টাল কমিটমেন্ট। যদি একটা মানুষ চায় একটা মানুষের সঙ্গে থাকতে, তাহলে সে থেকে যাবে। আর যদি সে না চায়, সে শত বিয়েও তাকে আটকাতে পারবে না। তো এটাই আমার একটা চিন্তাধারা। আমার কাছে পূর্ণতার মানেটা হলো একসাথে বুড়ো হওয়া, একসাথে আম, আহ, দীর্ঘকাল সময়টা কাটানো। সম্পর্কটা যাতে ক্ষণস্থায়ী না হয়, কিন্তু সম্পর্কের কোনো তকমা রাখতে চাই না যে এ আমার বউ, এ আমার বান্ধবী, এইটা না, সে আমার সঙ্গী। আমার কাছে তকমাটা ওটাই, যে সঙ্গীর তকমাটা বউ বা বিবাহিত অবিবাহিত বান্ধবী এসবের থেকে অনেকটা উপরে, এটাই বলে। তো এবার একটা সামাজিক সম্পর্ক হলো যে তারা বিবাহিত, যেটা হতে চলেছে। আর তার আগে যেটা ছিল যে না, এই দুজন মানে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সোজা কথা। এগুলো আমার যতটুকুনি মনে হয় যে একটা সামাজিক সম্পর্কের তকমা। এই তকমাগুলোয় আমি খুব একটা বিশ্বাস করি না। মানে একদম বলবো না যে আমি মানে এটাই মানে বিবাহিত আমার সে স্ত্রী হতে চলেছে, অর্ধাঙ্গিনী হতে চলেছে, এটাই খুব বড় আমি মানে একটা বিশাল একটা কিছু অ্যাচিভ করে নিলাম, এটা একদমই আমার কাছে নয়। আমার কাছে যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা এর পরে একসঙ্গে যখন সারাদিন একে অপরকে দেখছি, একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছি, সেই সময়গুলো কীরকম কাটবে। তো সম্পর্কের তকমাটাকে বাইরে রাখলে, আমি সম্পর্কটাকে খুব একটা বেশি গুরুত্ব দিই না। মানে তকমাটাকে আমি অত গুরুত্ব দিই না। যে আমার ওয়াইফ, তো আমার অর্ধাঙ্গিনী, তার জন্য আমার কিছু ব্যবহার বদলে যাবে, আমার কিছু দৃষ্টিভঙ্গি বদলে যাবে, এটা কখনোই নয়। আমার দৃষ্টিভঙ্গি আগেও যা ছিল এখনও তাই থাকে। তো এটাই বলা। আচ্ছা, বিয়েতে কি প্রেম বদলে যায়? মানে প্রেমের কি একটা ট্রান্সফরমেশন হয়, নাকি বিয়ের আগে প্রেমটা যেমন ছিল তেমনই থাকে, বিয়ের পরে প্রেমটা না, আমার মনে হয় তখন প্রেম হচ্ছে যেটা হয়ে গেল সেটার আর কোনো পরিবর্তন হয় না। বাড়তে পারে। এবার প্রেম ভালোবাসা যদি আলাদা হয় তাহলে ভালোবাসা বাড়তে পারে, কিন্তু চেঞ্জেস আমার মনে হয় না এমন কিছু আসে। তো আমার ব্যক্তিগতভাবে আমি যা মনে করি, যে প্রেম যখন মানে বিবাহ সম্পন্ন হয় বা একটা বিয়ের দিকে বিয়ে হয়ে যায়, প্রেমের ফান্ডামেন্টালসে আমার মনে হয় না কোনো চেঞ্জ আসে। চেঞ্জ যেটায় আসে সেটাই হলো স্বভাবে কিছু রুটিনে চেঞ্জ আসে।
প্রেমের যে বেসিক কনসেপ্টটা বা যেই একটা প্রেম, যদি আমি প্রেমকে একটা সত্তা হিসেবে দেখি, সেই প্রেম সত্তাটার কোনো চেঞ্জ আমার মনে হয় না আসা উচিত বা আসে। আমার যেটা মনে হয় যে প্রেম মানে যখন সেটা বিবাহ সম্পন্ন হয়ে যায়, তখন যেটার সব থেকে বড় যে পরিবর্তনটা আসে, সেই পরিবর্তনটা হলো দৈনন্দিন কিছু রুটিন, স্বভাব, এইগুলো। যে একটা মানুষ একা আছে তখন তার যে স্বভাবগুলো, তার যে দিনের যে রুটিনগুলো, সেগুলোতে কিছু পরিবর্তন আসে, কিন্তু প্রেমে কোনো পরিবর্তন মনে হয় না আমার কাছে। মানে বিয়ে প্রেমকে কোনো নতুন রূপদান করে না। প্রেমকে কোনো নতুন রূপদান করে না, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, এইবার আমরা যে জায়গাটা নিয়ে কথা বলতে চাইবো সেটা হচ্ছে যে তোর জীবনে নবনীতা আসার পর কী কী পরিবর্তন তুই দেখতে পাস? হাউ হ্যাজ নবনীতা চেঞ্জড ইউ? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা আমি মনে করি। আমি যেমন কিছুক্ষণ আগে যেটা বলেছি যে পরিবর্তন আমি বিশ্বাস করি না খুব একটা, এখানে আমি একটু কন্ট্রাডিক্ট করতে চাই যে আমি নিজে ভীষণভাবে পরিবর্তিত হয়েছি। আজকে দীর্ঘ 8টা বছর একসাথে থাকার পর এখানে ওই যেটা আমি প্রথম দিকে বললাম না, আগে খুব স্পর্ধা ছিল, এখন অনেক বিনীত হয়ে গেছি। আর ভীষণভাবে একটা মানে আশাপূর্ণ হয়ে এখন বাঁচি, যেটা আগে খুব আশাহীনভাবে বাঁচতাম। সেটা আমার লেখায় হোক, আমার দর্শনে হোক, আমার একাকিত্বে হোক, ভীষণভাবে মানে আশাহীন একটা ডিপ্রেসিং ছেলে ছিলাম। আমার বন্ধুরা জানে। তো তারপরে যখন নবনীতা আসে, প্রথম দিকে বলবো না, কিন্তু আস্তে 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 ও আমায় বোঝালো যে না, জীবনে আশা জিনিসটা ডিকশনারি থেকে বাদ দিয়ে দিলে একেবারে খুব মানে পাপ করবে। আশা আছে, এই জিনিসটা আমাকে নতুনভাবে বাঁচালো। যে সেটা কলেজ থেকেই শুরু হোক, আমি কলেজেও হার মেনে গেছিলাম যে আমার কোনো চাকরি হবে না, কিছু হবে না। ওই মেয়েটার জন্য আজকে আমি যে কাজই করি, ওই মেয়েটার জন্য আমি সেই আশা নিয়ে, সেই কনফিডেন্স নিয়ে, সেই একটা জেদ নিয়ে আমি কাজগুলো করি। সেটা বেড়াতে যাওয়া হোক, সেটা জীবনকে অন্য ধারায় দেখা, সব কিছুর মধ্যে একটা পরিবর্তন এসছে। আজকে আমি যা, তার মধ্যে আমি বরাবর বলি যে দুটো মানুষের অবদান সব থেকে বেশি। এক আমার বাবা, আর এক যে ক্যামেরার ওপারে বসে আছে শুভগত, আর আরেকজন যাকে এই দুজনের পর উজ্জ্ব রাখা হয়েছে, আমি নিজেই রেখেছি, কিন্তু তাকে উজ্জ্ব রাখার নয়, সে একদমই, তাকে আমি অবহেলা করতে পারবো না এতে আমার পরিবর্তনের এই যাত্রায়। সেটা হলো আমার অর্ধাঙ্গিনী নবনীতা। আলাপনের সঙ্গে আমার দেখা কলেজে। তো কলেজে যখন ও আর কি আমার বয়ফ্রেন্ড ছিল না, তো তার আগে থেকেই আমি মানে কোনো কিছুতে অতটা বেশি আর কি ইন্টারেস্টেড ছিলাম না। মানে কোনো কিছু নিয়ে এক্সপ্লোর কোনো দিনও করিনি, না সেটা ঘুরতে যাওয়া হোক, না কোনো মুভি দেখা হোক, না সেটা অ্যাভেঞ্জার হোক, ডিসি হোক, মানে গল্পের বই পড়া হোক, কিচ্ছু নয়। প্লাস আর কলেজে আমাকে সবাই কি বলবো, মানে একটু বুলি করতো, মানে কেউ পাত্তা দিত না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আলাপন আসার পর সামহাও আমি জানি না,
মানে কীভাবে বলবো, কিন্তু সবাই আমাকে অনেক বেশি রেসপেক্ট করতো ও আসার পর থেকে। আর আমার মধ্যে যে চেঞ্জেসগুলো আসে সেগুলো হচ্ছে যে আমাকে ভালো ভালো মুভি দেখানো, মানে কাল্ট ক্লাসিক্স মুভি দেখানো, একটা গল্পের বই পড়া। কারণ আমি কোনোদিনও এগুলো এক্সপ্লোরই করিনি, এই সাইডগুলো যে আমি গল্পের বই পড়তে পারি কি না বা আমার ভালো লাগে কি না, এই দিকগুলো, এই জিনিসগুলোকে এক্সপ্লোর করানো, প্লাস ঘুরতে যাওয়া। আমি আগে অতটা কোনোদিনই ঘুরতে যাইনি, মা বাবার সঙ্গে হয়তো ছোটোবেলায় গেছি, তার আগে কখনোই যাইনি। তো ওর সঙ্গে ঘুরতে যাওয়া, সেটা 2021 থেকে একসঙ্গে আমরা ঘুরছি, এখনও ঘুরছি। তো সেখানে গিয়ে নিজেকে এক্সপ্লোর করা, নিজেকে মানে আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি কেমন, সেই জিনিসটা এক্সপ্লোর করা। বা যে জিনিসগুলো আমার আগে, আমি সব কিছুতেই ভয় পাই একটু, যে আমি এটা পারবো না, কিছু করতে পারবো না, সেই জায়গায় ও আর কি এগুলোতে আমাকে অনেক বেশি হেল্প করেছে, যে আমি আর কি ভয়ে কাটিয়ে অনেক জিনিস করতে পারি, যেটা আগে আমি কখনোই করতে পারতাম না। তো মানুষ হিসেবে আমার অনেক 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 পরিবর্তন এসেছে, সেটা আমার মানে মেন্টালিটির দিক থেকে হোক, সেটা সব দিক থেকেই আমার বলতে গেলে, যে ওর জন্য আমি অনেকটা বদলেছি, আর ভালোর জন্য বদলেছি, এরকম নয় যে খারাপের জন্য বদলেছি। তো ও আসতে আমার মধ্যে যে যে আমার যে সাইটগুলো হয়তো কোনোদিনই আমি এক্সপ্লোর করতে পারতাম না, সেই সাইটগুলো আমি খুব ভালো করে আর কি এক্সপ্লোর করতে পেরেছি, আমার মধ্যে যেগুলো রয়েছে। এটা তো গেল যে মানে স্বভাবে পরিবর্তন, অভ্যাসে পরিবর্তন, কিন্তু মানুষ হিসেবে কতটা পরিবর্তিত হয়েছিস তুই আলাপনার সাথে? মানুষ হিসেবে যেমন আমার ভয় কাটানো আমার মধ্যে, বা আমি আমি একদমই কনফিডেন্ট নই, মানে কখনোই ছিলাম না আগে, যে আমি কিছুই পারবো না, জীবনে কিছুই করতে পারবো না। কিন্তু ও প্রতিনিয়ত আমাকে কনফিডেন্স দেয় যে না, তুই সব কিছু করতে পারবি। ইভেন এখনও, মানে কালও আমার একটা এক্সাম ছিল, সেখানেও আমার ভয়ে যে আমি পারবো না, আমি ফেল করে যাব, সেখানেও কন্টিনিউয়াসলি বলে যাওয়া যে তুই পারবি, তুই ভয় পাস না। তো সব সময় যে সাপোর্টটা, ও যে সাপোর্টটা আমাকে দেয়, যেটার ফলে আমার মনের যে ভয়, বা আমি যে এতটা আন্ডার কনফিডেন্ট, তো ও আসার পর আমি অনেক বেশি কনফিডেন্ট হয়েছি। তো আমি একটা কনফিডেন্ট পারসন তৈরি হতে পেরেছি। তো তোদের দুজনকে প্রথমে যে প্রশ্নটা করার, সেটা হচ্ছে যে কীরকম লাগছে, হাউ ইজ দ্য ফিলিং অ্যাট দিস পয়েন্ট, যেখানে আজকে হচ্ছে 4 তারিখ, তো আর 1 মাস 2 দিন, একদিনই বল, একদিন, কারণ 31শে মাস, এই 1 মাস 1 দিন আগে দাঁড়িয়ে এখন ব্যাপারটা কীরকম? নার্ভাস, এক্সাইটেড, টেনশন, আবার ভালো ফিলিং, এরকম বাড়ি ছেড়ে আসার দুঃখ, যেটা ওর নেই, আমার আছে। এইটায় আমি একটা জিনিস অ্যাড করতে চাই, এটায় আমি এই প্রচলিত যে রিচুয়ালটা, এটায় আমি মেয়েদের সাহসটাকে আমি খুব বড় একটা সেলিউট জানাই, যে তার বাড়ি ছেড়ে, তার সমস্ত রুটিন ছেড়ে একটা নতুন বাড়িতে আসা, নতুনভাবে আরেক মা বাবা, তাদেরকে দেখা, এটাই একটা খুব বড় রকম সাহস লাগে, যেটা আমার মনে হয় না কোনো ছেলেদের থাকে। এটা একটা খুব বড় জিনিস। আর বিয়েটা বলতে গেলে আমার যেটা লাগছে যে হ্যাঁ, একটা মোড়, একটা মানে জীবনের একটা মোড় ঘুরতে চলেছে। একটু টেন্সড তো বটেই, কিভাবে ও কোপ আপ করবে, সবাই সুখে শান্তিতে থাকতে পারবে, এগুলো তো আছেই। এর থেকে বড় যে জিনিসটা আছে সেটা হলো যে এই দীর্ঘ সংগ্রাম একটা, মানে ঠিক হবে তো, সব কিছু ঠিক থাকবে তো, এর মাঝখানেও কোথাও একটা খুশি খুঁজে নিচ্ছি, মানে খুশি আসছে, একটা মন আনন্দ হচ্ছে। আমার বন্ধুদের তাদের মধ্যে যে এক্সাইটমেন্ট আমার বিয়ে নিয়ে, তো সব কিছু মিলিয়ে একটা মিক্সড ফিলিংস, ভালো
বেশ ভালো। প্রথম কে বলেছিল যে লেটস গেট ম্যারিড, দিস ইজ দ্য হাই টাইম? আমার মনে হয় ওই বলেছিল। তো এইটা যেদিনকে তুই মনে করলি, তুই তো এটা ভেবে বলেছিস যে আজকে বলবো, কারণ তার আগে নিশ্চয়ই একটা ভাবনা ছিল যে তোরও তো কোনো একদিন গিয়ে স্ট্রাইক করেছিল চিন্তাটা যে দিস ইজ দ্য টাইম। সেই চিন্তার দিনটা বা তা ওই জার্নিটা একটু জানতে চাইছি, এই সিদ্ধান্তে পৌঁছানোর জার্নিটা। কারণ সম্পর্ক মানেই বিয়েতে গড়াবে এরকম তো কোনো ব্যাপার নেই। তুই কবে বুঝতে পারলি যে থাকবো তো ওর সাথেই? হ্যাঁ, কারণ আমার যা যা এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী যখন আমি ওর সঙ্গে থাকা শুরু করি বা যত এটা আই থিঙ্ক আমি রিলেশনে যাওয়া 3-4 বছর পরই মনে হয় বলেছি। তখন মানে আমার যেটা মনে হয় যে ওর সঙ্গে থেকে যে এক্সপিরিয়েন্সগুলো আমি করেছি সেটা আমি অন্য কারোর সঙ্গে করিনি। আমার মনে হয় না অন্য কারোর সঙ্গে আমি করতে পারবো। ও যেভাবে আমাকে রাখে আর ও যেভাবে অনেস্টির সঙ্গে সব কিছু বলে। অনেকের হয় যে রিলেশনশিপে যে না আমি শুধু ভালোই বলবো, তার যদি কিছু খারাপ থাকে সেটা যদি ফর গুড আর কি চেঞ্জ করতে হয়, সেটা মানুষে বলে না যে কি ভাববে সেই জাজমেন্টটার কথা ভেবে। কিন্তু ও হচ্ছে যদি আমার মধ্যে কোনো প্রবলেম থাকে যেটা আমার চেঞ্জ করা দরকার ফর গুড, সেটা সবসময় বলে যে হ্যাঁ এটা চেঞ্জ কর, এটা করলে বেটার হবে। তো আমার মনে হয় না এতটা অনেস্ট আমি কাউকে দেখেছি। তো সেই হিসাবে আমার মনে হয়েছে যে আমি ওর সঙ্গে সারা জীবন কাটাতে পারবো। অ্যান্ড তখনই আমি ডিসাইড করি যে আমি বিয়ে করলে ওকে করবো। আর আলাপন কবে এইটা বুঝতে পারলি যে, মানে কবে বুঝতে পারলি তো ঠিক আছে, সেটা তো একটা দিন সময়, কিভাবে বুঝতে পারলি যে দিস ইজ দ্য রাইট পারসন? এটা না মানে এই কীভাবে বোঝাটা, এটা একটা যাত্রা, এটা জার্নি। মানে একটু 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 করে কিছু কিছু জিনিস, কিছু কিছু অনুভূতি, সেগুলো বিশ্বাস আমার মধ্যে একটা বিশ্বাস জন্মিয়ে দিয়েছিল যে আমরা এই জার্নিটাই শুনতে চাইছি আর কি। এই জার্নিটা তো দেখ দীর্ঘ 8 বছরের জার্নি। সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে। মানে যেমন আমি একটা উদাহরণ যদি দিই, যে যখন আমরা ঘুরতে গেলাম প্রথমবার সিকিমে, আমি খুব বেশি করে চাইছিলাম যে আমার একটা যাত্রা সঙ্গী হোক, যার সঙ্গে ঘুরে আমি সেই মজাটা পাবো। আমি যেভাবে আমার বাবা আমাকে ঘোরানো শিখিয়েছে, সেই জিনিসটা আমি যদি কারোর সঙ্গে শেয়ার করতে পারি, সেটা আমার খুব খুব মানে একটা মজা আসে যে আমি সেই লেগাসিটাকে আমি আরও কন্টিনিউ করতে পারছি। যখন প্রথমবার ঘুরতে গেছিলাম তখন একটু বুক দুরু করেছিল যে কীরকম সে দেখবে, সে আদৌ পাহাড় পছন্দ করবে কি না। যেহেতু আমার কাছে পাহাড়টা একটা খুব বড়, মানে আমার ভেতরকার অনেক বড় একটা শতাংশ পাহাড়টা জুড়ে, তার ও যেভাবে পাহাড়টাকে অ্যাডাপ্ট করলো, আমি এমন কিন্তু করিনি কখনো যে না তোকে পাহাড়টাকেই মানতে হবে, পাহাড়টাই একমাত্র ঘোরার জায়গা নয়, একদমই নয়। কিন্তু ও যেভাবে ওর পাহাড় যাওয়া সেই অর্থে প্রথম সিকিম, বহু ছোটোবেলায় দার্জিলিং গেছিলো, সেটা সে তার মনেও নেই, কিন্তু যখন সিকিম যায় সে যেভাবে অ্যাডাপ্ট করে, যেভাবে সে আমার ভিশনটা বুঝতে পারে, অথচ নিজের ইন্ডিভিজুয়ালিটিটা রেখে সে কীভাবে পাহাড়কে চায়, সেটা আমার কাছে একটা বড় মোড়। যখন আমি বুঝতে পেরেছিলাম যে না, শি ইজ দ্য ওয়ান। বোঝায় মানে ট্রাভেল বা ঘুরতে যাওয়া অনেক কিছু, অনেক মানুষকে অনেক কিছু শেখায়। আমাকেও শিখিয়েছে যে ওকে বোঝানো যে না, এই মেয়েটাই হয়তো আমার জন্য একদম ঠিক। তো আমরা তো জানি যে বিয়ে তো শুধু দুটো ইন্ডিভিজুয়ালের হয় না, এটা আমাদের ভারতীয় বিবাহের বিয়ে মানে দুটো পরিবারের বেসিক্যালি যোগাযোগ। তো এই যে একটা পরিবারের সাথে আর একটা পরিবার মিশছে, একটা সংস্কৃতির সাথে আর একটা সংস্কৃতি মিশছে, একটা সামাজিক অবস্থান আরেকটা সামাজিক অবস্থানের সাথে মিশছে। সমাজে তাদের মানে এমনি তারা সমান, কিন্তু অবস্থান দুটো তো আলাদা, কারণ দুটো আলাদা এস্টাবলিশমেন্ট।
এই যে দুটো এস্টাবলিশমেন্ট মিশছে, এইটা নিয়ে তোরা এখন কি ভাবছিস? মানে এটা নিয়ে তোদের ভাবনা কি, তোদের এক্সপেকটেশন কি? যদি কোনো কনসার্ন থেকে থাকে সেই কনসার্নটাও বা কি? এটা সব থেকে ভালো ওই বলতে পারে। দুজনের ক্ষেত্রেই, কারণ ও হয়তো তোর বাড়ি থেকে ওর বাড়ি থেকে তোর বাড়িতে আসছে, কিন্তু শুধু বাড়িটা চেঞ্জ হওয়াটাই তো বড় কথা নয়। কারণ তুই ওর বাবার পরে প্রথম ওর বাড়িতে আরেকজন পুরুষ মানুষ হিসেবে তোর একটা পজিশন হচ্ছে। প্রথমত আমাদের প্রথম থেকে একটু টেনশন ছিল যে আমাদের মা বাবা, মানে আমার মা বাবার সঙ্গে ওর মা বাবা আর কি, মানে দুটো পরিবার খুবই আলাদা সেই হিসেবে। কিন্তু যাই হোক, যখন প্রথম আর কি দেখা হয় এরকম কোনো প্রবলেম হয়নি, সব কিছু ঠিকভাবে হয়ে গেছিলো স্মুথলি। তো সেই হিসেবে তখন তো আমরা আরোই আর কি মানে ডিসাইড করেছিলাম যে হ্যাঁ এবার বিয়েটা, কারণ আমাদের কোনো প্ল্যানই ছিল না এত তাড়াতাড়ি বিয়ে করার। তো যখন দেখলাম যে সব সর্টেড, সব কিছু স্মুথ, তো আমরা ডিসাইড করলাম ঠিক আছে তাহলে বিয়েটা করেই নেওয়া যায়। কনসার্ন বলতে ওরম আমার কিছু নেই, একটাই যে মেয়েদের যেটা থাকে যে এখনও আমার মনে হয় না অতটা হিট করেছে যে আমি সত্যি আমার বাড়ি ছেড়ে এই বাড়িতে আসছি। তো সব কিছু ছেড়ে নতুন বাড়িতে আসার একটা টেনশন তো থাকেই, যতই আমি ওর বাড়ি মোটামুটি আসি, আমি মানে জানি। তাও কনসার্ন বলতে যে আমি এখানে এসে ওরা যেভাবে আর কি টাইমলি সব কিছু ম্যানেজ করে আমার বাড়িতে আমি একটুও করি না। তো পুরোই রুটিন আমার চেঞ্জ হয়ে যাবে এখানে এসে সব কিছুর দিক থেকে, শুধু সেটা রুটিন নয়, খাওয়া দাওয়ার টাইমিং থেকে শুরু করে সব কিছু। তো সেটা নিয়েই যে আমি ঠিকভাবে যাতে সবাইকে ভালো রাখতে পারি, সবার সঙ্গে মিলেমিশে যেন থাকতে পারি। কনসার্ন অ্যাজ সাচ কিছু নেই, কারণ সবাই খুবই ভালো, আমাকে খুব ভালো করে রাখে। আমার বস কনসার্ন সেরকম কিছু নেই, তবে ওই একটাই কনসার্ন থাকে যেটা খুব সম্ভবত সব জায়গায় থাকে, যে বৌমা শাশুড়ির যে রিলেশন, এটা খুব একটা মানে খুব বড় রকম একটা বাস্তব রিয়েলিটি। হ্যাঁ, এটা একটা দ্বান্দ্বিক সম্পর্ক, তো এই দ্বন্দ্বের সমাধান তো হবেই, তো আমরা তো চাইবো হ্যাঁ থিসিস আর অ্যান্টিথিসিস হয়, সিনথেসিস হোক। তো এটা কনসার্ন ঠিক বলবো না, আমার বিশ্বাস যে সব কিছুই ঠিক হবে। আর সেই অর্থে আমার খুব একটা কনসার্ন থট এগুলো বলা শোয়া পায় না, কারণ আমি আমার রুটিনটাকে চেঞ্জ করছি না। এই মেয়েটা তার রুটিন, তার বাড়ি, তার আশেপাশের লোকজন, সব কিছুর পরিবর্তন দেখতে চলেছে। তো ওর দিক থেকে কনসার্নটা থাকা একদম মানে 100% স্বাভাবিক। আমার পক্ষে ওই একটাই, আর কিছু সেরকম নেই। আমার বিশ্বাস, আমি এটুকুনি বিশ্বাস করি যে সব কিছু মোটামুটি সব কিছুই ঠিক হবে, সব কিছুই একটু একটু করে অ্যাডজাস্ট করে, আমিও অ্যাডজাস্ট করবো, ও অ্যাডজাস্ট করবে, সব কিছু একটা সামঞ্জস্য জায়গায়, একটা সমতল ভূমিতে চলে আসবে, এটাই আমার বিশ্বাস। এবার যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে এটা ঠিকই যে বিয়ে একটা সামাজিকতা, এবং যে শাস্ত্রীয় আচার ইত্যাদি আছে সেটাও তার একটা আনুষ্ঠানিকতা আছে। সেইটা বাদ দিয়ে বিয়ের মানে বিয়ের অন্য দিকগুলো নিয়ে তো আমরা এতক্ষণ কথা বললাম শুরুতেই, কিন্তু ইটসেলফ যে বিয়ের 4টে দিন, বিয়ের আগের দিন, বিয়ের দিন, কাল রাত্রি এবং বৌভাত, এই যে 4টে দিনের যে প্যাকেজ, এই 4টে দিনটা আমি বিশ্বাস করি একটা মাহাত্ম্য আছে প্রতিটা কাপেলের কাছে। কারণ ঠিক যেরকম হানিমুনের একটা ইম্পর্টেন্স আছে, প্রথম অ্যানিভার্সারির একটা ইম্পর্টেন্স আছে, এই 4টে দিনের একটা ইম্পর্টেন্স আছে। এই 4টে দিনের ব্যাপারটা নিয়ে তোরা কি ভাবছিস, বা তোরা এক্সাইটেড কি না? সব থেকে এক্সাইটেড বিয়ের আগের দিন আর বিয়ের দিনটা নিয়ে আপাতত, কারণ বিয়ের আগের দিন আমাদের যা যা ফাংশনস রয়েছে সেগুলোতে ডান্স করা, এই করা, ওগুলো নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আর বিয়ের দিন কিভাবে সাজবো সেটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আর বিয়ের পরের দিনটা নিয়ে আমি একটু এক্সাইটেড নই, কারণ আমাকে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে তার জন্য। আর পরের দিনটাও এক্সাইটেড, তো সব কিছু মিলিয়ে এক্সাইটেডই, শুধু মিডলের দিনটা বাকি। আমার এক্সাইটমেন্টের থেকেও সব থেকে বড় পকেটে একটুখানি লাগছে, সেটাও ঠিক। আর তখন
এটা একটা খুব বড় জিনিস যেটা এখনও বুঝতে পারছি না, সেই 4টে দিন বুঝবো। আর সেখানেও টেনশনের ব্যাপার আছে, সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না, বন্ধুবান্ধবরা ঠিকঠাক খাচ্ছে কি না, তারা কতটা বাওয়াল দিচ্ছে, সব কিছু মিলিয়েই একটা মানে একটা হই হই করে উঠবে আর কি পুরো মাহলটা। কারণ খুব আমার জীবনে তো খুব বেশি মানে স্বকেন্দ্রীয় একটা অনুষ্ঠান হয়নি, একমাত্র উপনয়ন বাদে। তো আমি ওইটা নিয়ে একটুখানি খুব টেনশানে আছি, কারণ আমি খুব বেশি মানে অকওয়ার্ড হয়ে পড়ি যে বহু মানুষ আমাকেই দেখবে, মানে আমার জন্য আসা, আমার জন্য এত কোলাহল, আমার জন্য এতগুলো মানুষ শুধু আমাকে দেখতে আসছে, এই জিনিসটা মানে আমার কাছে খুব বেশি মানে একটু আমি উল্টো, আমার খুব ভালো লাগে, ওর খুব ভালো লাগে, আমার একদম আমার একই খুব বিষয়। খুব বেশি মানে একটুখানি অকওয়ার্ড হয়ে পড়ি আমি। কিন্তু এটাও মানি যে এটা নিয়েও খুব এক্সাইটেড যে একটা হই হই করে একটা সময় কাটবে। এই সময়টা তো সবার জীবনে, বহু মানুষের জীবনে আসে না এরকম হই হই করার সময়, আমার আসছে, আমি ভাগ্যবান, এটাই আর কি। তো আমরা মোটামুটি শেষ প্রশ্নে আসব। যে প্রশ্নটা করা সেটা হচ্ছে যে এই যে বিয়ে তোদের হয়ে গেল 6ই ফেব্রুয়ারি 2026, এরপর ধর মোটামুটি 2028 সালের যে মাসটা তোদের কাছে সবচেয়ে বিরক্তিকর, যাদের যে মাসটা সবচেয়ে বিরক্তিকর লাগে, যে মাসগুলোতে কিচ্ছু করার থাকে না, সেই রকম একটা মাসের একটা সন্ধেবেলা যেখানে তুই তোর কাছ থেকে ফিরেছিস, ওর কাছ থেকে ফিরেছে, এবং যেখানে কিচ্ছু করার নেই, কোনো প্ল্যান নেই, কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই, সেই সন্ধ্যাটা তোরা কীভাবে কাটাবি? 2028-এর সেই বিরক্তিকর ঘ্যান ঘ্যানে মাসের সেই স্পেসিফিক দিন সন্ধ্যেটা, সেটা আমি তোদের দুজনের থেকে আমার শেষ প্রশ্ন হিসাবে জানতে চাই। প্লিজ। আমাকে কিরকম কাটাবো? কাটাবই না, থ্যাংক ইউ। কাটাবো না কেন? ওই দিনই ডিভোর্স। আচ্ছা, কিছু এমন অ্যাক্টিভিটি করবো যেটা আগে ট্রাই করি। কি যে activity? অ্যাক্টিভিটি নেই সেদিন তো অ্যাক্টিভিটি করার কিছু নেই। রান্নাটা তো করতেই পারি, সেটাই, help সেটাই, করে হ্যাঁ। দেওয়া, আচ্ছা, সেটা একটা অ্যাক্টিভিটি হতে পারে। বেশ, এটাই রান্না তো নেসেসিটি। আমার মনে হয় যে তুই যে প্রশ্নটা করলি, এই এই সময়টাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি যার জন্য সব থেকে বেশি উত্তেজিত আমি বলব, কারণ এই 4টে দিন, যে 4টে দিন আমি বললাম যে হই হই করে কাটবে, পুরো জীবনটা তো হই হই করে কাটে না। খুব বেশিরভাগটা সময় আমাদের মনে হয় যে খুব বোরিং, খুব একঘেয়ে কাটে। এই একঘেয়েমিটা যদি আমরা রপ্ত করতে পারি, তাহলেই মনে করবো আমরা ওই পূর্ণতার পথে এগিয়ে চলেছি, বা টুয়ার্ডস ইনফিনিটি উই মিট। ঠিক আছে, তো আমার তখন মনে হয় যে আমাদের হয়তো যে বললো যে রান্না করবে, ধর রান্নাও শেষ হয়ে গেছে, আমরা দুজনে একটা ঘরে একা বসে আছি, কোনো কথা বলার নেই, কোনো অ্যাক্টিভিটি নেই, কাজ নেই, কিছু করতে ইচ্ছেও করছে না। আমরা কিভাবে একে অপরকে সেই স্পেসটা দিচ্ছি, সেই চিন্তাটা করছি, সেই ইন্ডিভিজুয়ালিটিটাকে মেনটেন করেও একসাথে আছি, আমার কাছে এই জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এইরকম সময় আমার মনে হয় সব থেকে বেশি আসবে, যেইটা বহু মেয়ে, বহু ছেলে যারা নববিবাহিত হতে চলেছে, তারা এই জিনিসটা নিয়ে ভাবে না। তারা মনে করে পুরো জীবনটাই যেন হানিমুন ফেজে চলে যায়। কিন্তু এই যে একঘেয়েমি, এই একঘেয়েমিটাই বেশিরভাগ সময় তাদের জীবনে আসে। আর এই যখন একঘেয়ে হয়ে যায়, তখন মনে করে, মেয়েরা মনে করে যে আচ্ছা সে আর আমাকে ভালোবাসে, ছেলেরা মনে করে তো সেই স্পার্কটা নেই। বিষয়টা সেটা নয়, কোনো দিনই সেটা থাকে না। কোনো দিনই তুমি যেভাবে মনে করছো যে যেভাবে হই হই করে উত্তেজিত হয়ে সারা জীবন কাটাবে, সারা প্রতিটা দিন কাটবে, কোনো দিন হয় না, কোনো দিন সেটা হয় না। তো আমার মতে
এই এই প্রশ্নটার গুরুত্ব আমার সব থেকে বেশি মনে হয় যে যখন আমাদের কিছু করার থাকবে না তখন আমরা কীভাবে কাটাবো। তা তুই কি কীভাবে কাটাবি কিছু ভেবেছিস? মানে ধর তুই ভেবেছিস কাটাকুটি খেলবি, তো এরকম কি কিছু ভেবেছিস, নাকি তুই এটা সময়ের জন্যই ছেড়ে রেখেছিস যে সেদিনের সময়, সেদিনের পরিস্থিতি, সেদিনের যে সম্পর্কের যে সমীকরণ, সেটাই সেদিন উত্তর খুঁজে নেয়? 100 আমার মনে হয় যে আমি হয়তো এখন একটা বক্তব্য দিয়ে দেবো যে আমি হয়তো বই পড়ছি, বা আমি একটা কম্পিউটারে গেম খেলছি, বা ও রান্না করছে, কিন্তু আদৌ কি সেটা হবে আমরা জানি না। তো আমি মনে করি যে তুই অজান্তে যে উত্তরটা দিয়ে দিলি, আমি সেই উত্তরটা দিয়ে বিশ্বাস করি যে সময়ের ওপর ছেড়ে দিলাম, কী হবে দেখা যাবে। কিন্তু এইটুকুনি বিশ্বাস করি যে যাই হয়ে যাক আমরা একসাথেই থাকবো, যাই হয়ে যাক ওই সমতল ভূমিতেই নেমে আসবো। দুজনকেই ওদের যে নতুন জীবনের যে যাত্রাপথ তার জন্য শুভেচ্ছা জানাই। আমরা সবাই খুব আশাবাদী, আমরাও খুব উত্তেজিত, এক্সাইটেড আগামী দিনগুলো নিয়ে। তো তোদের দুজনকে খুবই প্রচুর শুভেচ্ছা, প্রচুর অল দ্য বেস্ট, প্রচুর ভালোবাসা। আচ্ছা, আরেকটা জিনিস, আমি একটা জিনিস লিখে এনেছি, যদি অনুমতি পাওয়া যায়। একটু মাইকটা এত কাছে। আচ্ছা, আমি বহুদিন লিখি না, কিন্তু মনে হলো আজকের এই বিশেষ দিনে কিছু লেখা দরকার। সেই ধারটা হয়তো হারিয়ে গেছে, চেষ্টা করেছি কিছু লেখা। আপনারই সূত্র সেই আদিম ছন্দের সাক্ষী হয়ে বেঁচেছিলাম। এক ফালি রোদ্দুরের আশায় ছিল বহুকাল ধূসারিত পাণ্ডুলিপিরা। এই বালক স্বপ্ন দেখত ধুলো হয়ে যাওয়া, গেছিল প্রায়। তখনই একটা বোধ জাগে, সে এক প্রাচীন অলকানন্দা এবং সেই প্রাচীন ভাগীরথীর অপেক্ষা। এক মিলনের আহ্বান, ঠিক যেন মায়ের বুকে হারিয়ে যাওয়া বালকের আশ্রয়। পূর্ণতা নয়, যেখানে পূর্ণতার পথ শুরু হয়। দুই নদী গঙ্গা হতে চলেছে, সময় এসেছে কাছে। এ তো সবে পথের শুরু, সমুদ্রটা এখনো বাকি আছে। বিধাতা দেখে যায় সেই চেনা আদিম ছন্দের নাচ। তুমি আমি বহু আদিম সত্তা, তুমি আমি বহু আদিম সত্তা পাখি, যাদের মিলন হওয়া লেখা থাকে সময়ের শুরু থেকে। ভুলে গেছে কত ইতিহাস আমাদের পথ, আবার জন্ম নিয়েছি শুধু তোমায় দেখব। তবু তোমার নামটা লিখতে হবে আমার ব্যর্থ গানে। আমি আবার পাগল হতে রাজি আছি তোমারাও।